This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকুলিয়ার বিডিও অফিসে তাণ্ডব, একদম গ্রাউন্ড জিরোয় TV9 বাংলা। দেখি দেখি আগুন জ্বলছে, তাণ্ডব, উন্মত্ত জনতার যে ক্রোশ, যাতে বিডিও অফিসের যাবতীয় আসবাবপত্র পুড়ে গিয়েছে। আমি দেখাবো আস্ত আলমারি অফিস থেকে বার করে টেনে এনে ভেঙে দুমড়ে মুচড়ে যাবতীয় নথি, এই যে প্রচুর নথি যেগুলো এখনও আগুনে পড়েনি রয়েছে আমার সামনে, এই নথিগুলো পড়েনি এবং প্রত্যেকটি নথির মধ্যে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড রয়েছে। যেমন এই যে একটি নথি পড়ে আছে কোনো এক ব্যক্তির প্যান কার্ড এবং অন্যান্য কাগজপত্র। এটা ওই মূল মোড় যেখান থেকে ঠিক আমার এই পেছনে, ওটা চাকুলিয়া থানা, অর্থাৎ থানা থেকে 100 মিটার থেকে 150 মিটার দূরে বিডিও অফিস। এই মোড়েও একাধিক জায়গায় আগুন লাগানো হয়েছিল যাতে এই থানা থেকে গাড়ি বেরিয়ে বিডিও অফিসের দিকে দ্রুত যেতে না পারে। চাকুলিয়া থানা থেকে কল এসেছে যে এখানে আগুন লেগেছে। তো আমরা মোটামুটি ওই 2 কিলোমিটার আগের থেকে দাঁড়িয়ে আছি, কারণ গাছ ফেলে দিয়েছে রাস্তার উপরে, আমরা রাস্তা ক্রস করতে পারছি না। এরপর আমি নিয়ে যাব ভিতরে, যেখানকার ছবিটা বলে দিচ্ছে যে পরিকল্পনা করেই চতুর্দিক দিয়ে বিভিন্ন রাস্তা আটকে দিয়ে এই যারা আন্দোলনের নামে এখানে তাণ্ডব চালিয়েছেন তারা আসেন এবং কার্যত গোটা অফিসের যাবতীয় সামগ্রী পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এই ঘর থেকে প্রতিদিন নানা পরিষেবা দেওয়া হতো। এই ঘরের ছবিটা বলে দিচ্ছে কি ভয়াবহ তাণ্ডব এখানটায় চলেছে। ফ্যান থেকে শুরু করে যাবতীয় সামগ্রী, নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিডিও অফিস চাকুলিয়ায়, সেই বিডিও অফিসে একটি ঘরের ছবি দেখাচ্ছি, দেখে যেন মনে হচ্ছে ভগ্নস্তূপ। এবং এই যে ভাঙা কাঁচ, অর্থাৎ যে কাঁচের চেয়ার টেবিল যেগুলো যা ছিল সমস্ত কিছু ভাঙা হয়েছে, জানলা ভাঙা হয়েছে, যাবতীয় সামগ্রী পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। গোটা অফিস জুড়ে কার্যত তাণ্ডবের ছবিটা স্পষ্ট। ভাঙচুর করে দীর্ঘ সময় ধরে যাবতীয় নথিপত্র কার্যত লুট করা হয়েছে। গ্রাউন্ড জিরো থেকে আমরা দেখাচ্ছি আগুনের শিখা বিভিন্ন নথিকে গ্রাস করছে। বিডিও অফিস এবং থানা থেকে কিছুটা দূরেই তৃণমূল কংগ্রেসের ব্লকের কার্যালয়, যেখানে ঢুকে উন্মত্ত জনতা তাণ্ডব চালায়। অসংখ্য চেয়ার টেবিল ভেঙে কার্যত এভাবে সামনে রাখা হয়েছে। দলের যাবতীয় নথিপত্র কার্যত এভাবে তছনছ করে দেওয়া হয়েছে। টিভি থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে যা যা সামগ্রী এখানেও ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যাকার্ড। টিএমসি পার্টি টার্গেট করা মানেই হলো ওরা বিজেপি এবং কংগ্রেস এই দুইজন মিলে এটা করেছে, এবং বিজেপি এবং কংগ্রেসের যারা বিজেপির যারা বি টিম তারা করেছে। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, বিডিও সরকারি কর্মচারী, তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ করতে হচ্ছে। কিন্তু মানুষের ক্ষোভটাও যুক্তিসঙ্গত। যেভাবে মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করা হচ্ছে, মানুষ কতদিন সহ্য করবে এই অসভ্যতম? আচ্ছা, আপনি বলুন তো, কত মানুষের কত গুরুত্বপূর্ণ নথিপত্র, আমি চেয়ার টেবিল ওসব নয় ছেড়েই দিচ্ছি, হ্যাঁ সেগুলো পাবলিক প্রপার্টি, আমার আপনার ট্যাক্স থেকেই তো যাবে, এদের থেকে আদায় করা এত সহজ নয়, সরকার পারবে বলে আমাদের মনে হয় না। কিন্তু কত মানুষের কত গুরুত্বপূর্ণ নথি আজ ওইখানে আগুনে ছাই হয়ে গিয়ে থাকতে পারে যদি সেগুলো রিট্রিভ করা না যায়, ফেরানো না যায়। তাহলে এই হুজ্জতি যারা করলো সেগুলো তারা ভেবেছিল? হয়তো তার পরিবারের নথি আছে সেখানে। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এসআইআর এর শুনানির নোটিশ দেওয়াকে কেন্দ্র করে এই ধুন্ধুমার কাণ্ড, যেটা ঠোঁটকাটা স্পেশালের শুরুতেই দেখালাম। গোয়ালপুকুর 2 বিডিও অফিসে আগুন, মাথা ফেটে গেছে ইসলামপুর থানার আইসির, মানে থানার আইসিও মার খাচ্ছেন। ভাঙচুর করা হয়েছে শাসক দল তৃণমূলের দফতরও। এমএলএ মিনহাজুল আফরিন আজাদ তিনি আঙুল তুলছেন কংগ্রেসের দিকে, কিন্তু তৃণমূলের মুখপাত্র বলছেন এটা মানুষের ক্ষোভ এবং মানুষের ক্ষোভ সঙ্গত। যা বাবা,
দুরকম ভার্সন হয়ে গেল না? হয়তো অরূপবাবু ধরেই নিয়েছেন যে এই রকম কাজ তৃণমূল ছাড়া অন্য কেউ করতেই পারে না। এমএলএ উত্তর মেরুতে আর মুখপাত্র জাস্ট দক্ষিণ মেরুতে। অভূতপূর্ব, আনপ্রেসিডেন্টেড। তৃণমূল বিধায়কের অভিযোগ, প্রাক্তন এমএলএ কংগ্রেস নেতা আলী ইমরান রামজ, তার দিকেই তার অভিযোগ, মানে তৃণমূল অভিযোগ করছে যে প্রাক্তন এমএলএর দলবল এই কাজ করেছে। ভিক্টরের দিকে, তার ডাকনাম ভিক্টর, আর ভিক্টর বলছেন অভূতপূর্ব অভিযোগ, আনপ্রেসিডেন্টেড। ভিক্টর, সেখানে ঘটনা ঘটেছে, সেখানে বিধায়ক তৃণমূলের, সেখানকার পঞ্চায়েত সমিতি তৃণমূলের, পঞ্চায়েত তৃণমূলের। যদি পঞ্চায়েত থেকে নিয়ে বিধায়ক সব কিছু ওদের থাকবে, শাসক দলের থাকবে, ক্ষমতা ওদের, প্রশাসন ওদের, তারপরে যদি ভিক্টর এই ঘটনা ভিক্টরের জন্য হচ্ছে, এটা ওরা বলছে, তাদের লজ্জা হওয়া উচিত এবং এখনই তাদেরকে ত্যাগপত্র দেওয়া উচিত। কিন্তু আমাদের কি মনে হচ্ছে বলুন তো, সব থেকে বড় অভূতপূর্ব কাণ্ডটা বোধহয় আজকে এই ঘটনাকে কেন্দ্র করে ঘটিয়ে ফেললেন প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলে দিলেন চাকুরিয়ার ঘটনা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। শুনুন। এই ধরনের ঘটনা কোনো দল সমর্থন করে না, কিন্তু মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে 80 বছর 82 বছরের লোকেদের নোটিশ দিয়ে ডেকে পাঠাচ্ছে। এই মানুষগুলোকে 10 বছর আগে লাইনে দাঁড় করেছিল নোটবন্দির নাম করে। কালো টাকাটা ধ্বংস হয়নি। আপনি যখন ইচ্ছা যাকে ইচ্ছা লাইনে দাঁড় করিয়ে দেবেন, নোটিশ পাঠিয়ে ডাকবেন, মানুষের ক্ষোভ হবে না? মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমি আপনাদের মাধ্যমে অ্যাপিল করতে পারি যে মানুষ যাতে শান্ত থাকে, সংযত থাকে। একটা খুব সঙ্গত প্রশ্ন করতে ইচ্ছে করছে, আচ্ছা বলুন তো, তৃণমূল কংগ্রেসের অফিসে এই যে হামলা, সেটাও কি জনতার স্বতঃস্ফূর্তভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ? তাহলে তো বলতে হবে তৃণমূল খুব খারাপ জায়গায় আছে। নাকি বিডিও অফিসের তাণ্ডবে তৃণমূলের নাম যাতে না জড়ায় সেই জন্যেই ওটা স্রেফ একটা সাজানো ঘটনা? এই প্রশ্ন তোলা ঠোঁট কাটার কাজ, তাই তুলছি। গোয়ালপুকুর 2-এর বিডিও পুলিশের কাছে যে অভিযোগপত্র জমা দিয়েছেন, সেখানেও তিনি লিখেছেন অভূতপূর্ব ঘটনা, আনপ্রেসিডেন্টেড। দেখুন, ইডি তল্লাশি চলার সময় ঢুকে নথি নিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়েছে ইডি, সেই ঘটনায়, যেটার আজকে সুপ্রিম কোর্টে কী নির্দেশনামা ছিল আপনাদের প্রথম অর্ধে শোনাচ্ছিলাম। অভূতপূর্ব ঘটনা। কিন্তু বলুন তো, সত্যি কি আমাদের রাজ্যে, আমাদের বাংলায় এগুলো সব অভূতপূর্ব ঘটনা? সিএএ এনআরসি বিরোধী আন্দোলনের নামে 2019 সালের ডিসেম্বরে মুর্শিদাবাদের একাধিক স্টেশনে কি কাণ্ডটা হয়েছিল বলুন তো? আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেটা কি ছিল? গত বছর এপ্রিলের কথা বলি, আপনাদের মনে করিয়ে দিই, অনেকের মনে আছে নিশ্চয়ই। ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়ল মালদা এবং মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায়। মানুষ ত্রস্ত হয়ে পড়লেন। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের জাফরাবাদ গ্রামে খুন হয়ে গেলেন একই দিনে একই সঙ্গে বাবা ছেলে। মনে পড়ছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। মুর্শিদাবাদে সেই সাম্প্রদায়িক অশান্তিতে নাম জড়িয়েছিল ফরাক্কার তৃণমূল এমএলএ মনিরুল ইসলামের দাদার, কাউসার তার নাম। ওই ঘটনায় 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড হলেও এমএলএর দাদার টিকি ছুঁতে পারেনি পুলিশ। আর মনিরুল এখন নিজের মেজাজে। হিন্দু ভাইরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না। তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না। আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই ছবিটা গতকাল ফরাক্কার বিডিও দফতরের সামনে খুব সচেতনভাবে রাম রহিমের ফারাকটা করে দিয়ে দলবল নিয়ে মনিরুল ঢুকলেন বিডিও অফিসের ভেতরে। তখন ঘরে ছিলেন মৎস্য দফতরের একজন অফিসার। তার দিকে কাগজ টুল ছুটতে শুরু করে দিল মনিরুলের বাহিনী। মনিরুল সশরীরে সেখানে হাজির। তারপর বিডিও অফিসে যত্রতত্র বেপরোয়া ভাঙচুর। নারী পুরুষ নির্বিশেষে হাত মিলিয়েছেন। একদম মবক্রেসি হয়ে গেল। মব, জনতা। সেই ভাঙচুর যজ্ঞে যা খুশি, যা সামনে পাওয়া গেছে তাই ভেঙে দেওয়া হয়েছে। সবটা ঘটলো চোখের সামনে, ঘটলো সিসিটিভি ক্যামেরার সামনে,
ঘটলো মিডিয়ার ক্যামেরার সামনে, আমরা দেখিয়েছি, অন্যান্য টিভি চ্যানেল দেখিয়েছে, কিন্তু ভিডিও জুনায়েদ আহমেদ পুলিশে যে অভিযোগপত্র দায়ের করেছেন সেখানে কারো নামই লিখলেন না বা লিখতে পারলেন না, বলা হয়েছে আননোন পারসনস। আপনি এনাকে চেনেন? এনাকে চেনেন? আপনি এমএলএ থাকতে এমএলএ কে চেনেন না? আপনি এখানকার এমএলএ কে চেনেন না? কোথাও কি ভয় পাচ্ছেন? কোথাও কি ভয় পাচ্ছেন? এমএলএর উপস্থিতিতে হলো আপনি আন্দোলন লিখলেন, কোথাও কি ভয় পাচ্ছেন? কোথাও কি ভয় পাচ্ছেন আপনি? কোথাও কি ভয় পাচ্ছেন? এখানে তো আপনি কোথাও এমএলএর উপস্থিতি হয়েছে, এত ক্যামেরা, কোথাও কি আপনি ভয় পেয়েছেন? এই যে এই ছবিতে দেখা যাচ্ছে, যা করার করেছি, এফআইআর করেছি, কিন্তু এমএলএর নাম নেই তো এফআইআর। এমএলএ বা এই যে এদেরকে চেনেন? এদেরকে চেনেন? পুলিশ তার অ্যাকশন নিচ্ছে। পুলিশ অ্যাকশন নিচ্ছে। এই যে এই ছবিগুলোকে চেনেন, ইনাকে বা ইনাদের? ওই সময় আমি অন্য রুমে ছিলাম, দ্যাটস অল। কাছে এসেছিলাম সেই ছবি নিয়ে, এবং ভিডিও সেটা জানান যে সেই সময় তিনি অন্য রুমে ছিলেন, তিনি জানেন না, কিন্তু তার ভিতরে রয়েছে সিসিটিভি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার যে ডিসপ্লে বোর্ড, যে টিভি, সেই টিভিও কিন্তু তার ঘরের মধ্যে রয়েছে। তিনি হয়তো খতিয়ে দেখলে সেই ছবি দেখতে পেতেন, বা খতিয়ে দেখেছেন তিনি, অথচ কাউকে আড়াল করছেন বা কোথাও যেন ভয় পাচ্ছেন। কারণ আমরা যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ছবি প্রিন্ট আউট করে এনেছিলাম, সেই ছবি কিন্তু সবাই সর্বসমক্ষে গোটা রাজ্যবাসী দেখেছে। সেই ছবিতে জলজল করছে স্থানীয় বিধায়ক, এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে জনপ্রিয় তৃণমূল নেতা বাবলু ঘোষ, যার সবসময় এই বিডিও অফিসে আনাগোনা, অথচ তাকে চিনতে পারেননি। এফআইআর যেখানে করা হয়েছে সেখানে এফআইআরে আননোন, এটাই লিখেছেন ভিডিও। অর্থাৎ কোথাও না কোথাও ভয় পেয়েছে বা কাউকে আড়াল করার চেষ্টা। সেই বিষয়ে ভিডিওর সঙ্গে জানার চেষ্টা করলে তিনি বলেন যে অন্য কোথাও ছিলেন, তিনি জানেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, তিনি কি ভয় পেয়েছেন? ইভেন আমরা দেখতে পেলাম যে কোনো রকম এমএলএ বাদ গেল কেন? এমএলএর নাম নেই কেন? স্যার নিরীহ মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে স্যার, এটাও বলা হচ্ছে যে নিরীহ মানুষ এমএলএর নাম বাদ গেল কেন? এসডিপিও মানে সাব ডিভিশনাল পুলিশ অফিসার, তার কেমন ছেড়ে দেমা কেঁদেবাসী দশা দেখলেন। আমাদের রাজ্যে এগুলো কোনোটাই আর অভূতপূর্ব ঘটনা নয়, আমি বলছিলাম না, কোনোটাই আর অভূতপূর্ব নয়, প্রতিদিনই ঘটিতেছে। এসব আমাদের গা সওয়া হয়ে গেছে। তৃণমূলের এমএলএর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবেন একজন ভিডিও, সেই ভিডিওর ঘরে কটা মাথা আছে বলতে পারেন? কালকে ফারাক্কার ঘটনা মানুষের ক্ষোভ সঙ্গত, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হওয়া কখনোই সঙ্গত হতে পারে না। ভাঙচুর কখনো সমর্থনযোগ্য হতে পারে না। কিন্তু ভিডিও যদি এমএলএকে না চিনেন, তার মানে তো বলতে হবে যে পশ্চিমবঙ্গের প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। ভিডিও বলে আলাদা করে কাউকে খাতিরদারি করি, এমএলএ বলে আলাদা করে কাউকে খাতিরদারি করা হয় না। ভিডিওর উচিত জনপ্রতিনিধিকে জানা, আর নতুন ভিডিও হতে পারেন, সদ্য বদলি হয়ে এসছেন, তিনি নাই চিনে থাকতে পারেন, লোকে মুখে শুনে থাকতে পারেন, কিন্তু তার চোখে দেখেননি, সেটা হতেই পারে। বরং এটা তো গুড গভর্নেন্সকে বোঝায়, যে কোনো বাড়তি কাউকে আলাদা করে গুরুত্ব না দিয়ে দেশের আইন সকলের জন্য সমান, সেই বিবেচনার ধারা থেকে হয়তো ভিডিও সেই কাজ করেছেন। তবে ভিডিও জেনা উচিত জনপ্রতিনিধিকে। এমএলএ তিনি একজন জনপ্রিয় নেতা বলে জিতেছেন, অরূপবাবু কি উদাহরণ দিচ্ছেন বা কি বলছেন, মানে আমি অজুহাতই বলবো, তিনি বলছেন ভিডিও যদি এমএলএকে না চেনেন তাহলে তো আরও ভালো, সেটা গুড গভর্নেন্স। আরে ওই এমএলএ সাহেবের পদত্যাগ করা উচিত, যে তাকে ভিডিও সাহেব চেনেন না, যদি সত্যি না চেনেন। অজুহাত দিতে গিয়ে, এমএলএকে আড়াল করতে গিয়ে একেবারে ছড়িয়ে 26 করে বসলেন তৃণমূলের মুখপাত্র। এই যে এমএলএ সাহেব মনিরুল ভিডিও অফিসে ঢুকে তাণ্ডব চালালেন, তার ইনাম তিনি নিশ্চয়ই পাবেন। আমরা আশা রাখি তিনি ঠিক ইনাম পাবেন। তিনি তো আজও এই রাম আর রহিমের ভেদাভেদের তত্ত্ব থিওরি বাজারে নামিয়ে চলবেন। নাম শুনছে তখন বলছে কি যে কাগজপত্র লাগবে না, এবং রহিমের নাম শুনছে তখন ও বলছে কি যে তোমার 14 গোষ্ঠীর নাম লাগবে। এই তো হয়েছে ঘটনা। মানুষ জনবিস্ফোরণ ঘটিয়েছে। শুধু দর্শক আপনারাই বলুন, ভেবে বলুন, আমাদের রাজ্যে এর কোনোটাই কি অভূতপূর্ব ঘটনা? সত্যি অভূতপূর্ব ঘটনা? আজকে বিএলও বিডিও তাদেরকে মারধর করা হচ্ছে, সুতরাং তারা তো ভয়ে, তাদের পরিবার আছে, তাদের ছেলে মেয়ে আছে।
আজকে 12টা রাজ্যে এসআইআর চলছে, কোথাও টু শব্দটি আপনি পাবেন না। এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল যেভাবে এসআইআর কে বন্ধ করার চেষ্টা করছে, এটা পাবলিক বুঝে গেছে, দেখে নিয়েছে। 2002 সঙ্গে 2025-এর খসড়া তালিকার যখন লিঙ্কিং অ্যান্ড ম্যাচিং হলো, তখন দেখা গেল এই ফারাক্কা শামশেরগঞ্জ এলাকাটিতে সবচেয়ে কম প্রজেনি লিঙ্কিং হয়েছে। এখানকার প্রায় 74% ভোটার যাদের প্রজেনি লিঙ্কিং হয়নি। একই ঘটনা ছিল চাকুলিয়াতে। তা এই 10-20 বছরে এমন কোন ভোটার এলো যাদের পূর্বপুরুষেরা এই এলাকায় থাকতেন না, হঠাৎ করে তারা এসে এখানে ভোটার হয়েছেন? যখন তাদেরকে এই সন্দেহজনক ভোটারদের যখন নোটিশ করা হয়েছে, তখন বিডিও অফিস ভাঙচুর হচ্ছে। নির্বাচন কমিশন দেখছে ভোট হয় ভোটার তালিকার উপর। এইভাবে যদি এসআইআর প্রক্রিয়াকে বানচাল করে দেয়, ভোটার তালিকা তৈরি হবে না। ভোটার তালিকা যদি তৈরি না হয়, মে মাসের পর এখানে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এবার যে ছবিটা আপনাদের দেখাবো সেটা কিন্তু সত্যি 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 তিন সত্যি অভূতপূর্ব, আনপ্রেসিডেন্টেড। ফারাক্কায় আমরা দেখেছি এমএলএ বিডিও অফিসে ঢুকে অনুগামীদের নিয়ে তাণ্ডব চালাচ্ছেন, কিন্তু তার নাম নেই এফআইআরে, কেন্দ্রীয় চরিত্রের নাম নেই। চাকুলিয়ায় দেখলাম বিডিও অফিসে আগুন, আইসির মাথা ফেটে যাচ্ছে, তৃণমূলের অফিস ভাঙচুর। তারপরও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু বাঁকুড়ার ছাতনায় যেটা হয়েছে সেটা সত্যি 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 অভূতপূর্ব ঘটনা। তৃণমূলই এখানে বিডিও, তৃণমূলই এখানে পুলিশ, তৃণমূলই এখানে নির্বাচন কমিশন। হাতে 7 নম্বর ফর্ম নিয়ে সবে জয়েন্ট বিডিওকে নালিশ জানাতে শুরু করেছিলেন বিজেপি এমএলএ ও নেতারা। অনুমতির তোয়াক্কা না করে আচমকাই সরকারি অফিসারের ঘরে দলবল নিয়ে ঢুকে পড়লেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। বাঁকুড়ার ছাতনায় তৃণমূল নেতার হম্বিতম্বি গাজওয়ারির নমুনাটা দেখুন। আমাদের এখানে কোনো বাংলাদেশি নাই, কোনো 7 নম্বর ফর্ম জমা নেবেন না। প্রথমে ট্রেলার, তারপর শুরু হলো সিনেমা। বিজেপি নেতাদের কার্যত মারতে মারতে বের করে দেওয়া হলো বিডিও অফিস থেকে। বিজেপির দাবি এর ফলে 7 নম্বর ফর্ম জমাই দেওয়া যায়নি। আমাদের 2 মহিলাকে মারধর করেছে, আমাকেও মারধর করার চেষ্টা করে, আর বলছে এখানে এমএলএ কে মেরে ফেলা হোক। এটা সিসি ফুটেজে আছে, পুলিশের সম্মুখে এই কাজগুলো হয়েছে। দিন কয়েক আগে এই বাঁকুড়ারি খাতড়ায় 7 নম্বর ফর্ম বোঝাই গাড়ি আটক করে পুলিশে দিয়েছিল তৃণমূল কর্মীরা। তারপর থেকে 7 নম্বর ফর্ম আটকাতে বাঁকুড়ার বেশ কয়েকটি জায়গায় এভাবেই দাঁত নখ বের করে ফেলছে তৃণমূল। কোথাও বিজেপি নেতার হাত থেকে ছিনতাই করা হচ্ছে ফর্ম, কোথাও ফর্ম জমা দিতে আসা বিজেপি নেতাকর্মীদের ব্লক অফিসের ত্রিসীমানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের নেতারা কি ঠিক করবেন এখানে 7 ফর্ম জমা হবে কি না, ভিডিও জমা নেবেন কি না? ছাত্ররা যদি বাংলাদেশে থাকে ফিরে আগে বার করুন, তারপরে সেটা বলুন। ওরা গায়ের জোরে ফর্ম জমা দিবে, আমরা সেটাই বাধা দিতে এসেছিলাম। বাধা দেওয়ার কথা মেনে নিয়েছেন তৃণমূল নেতা। সরকারি অফিসে ঢুকে এভাবে বাধা দেওয়া যায় কি? এটা কি মগের মুলুক? 7 নম্বর ফর্ম জমা দেওয়াটা নির্বাচন কমিশনের নির্দেশেই বৈধ, সে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে কেন? এবার আজকের দিনের অন্যতম বড় খবর, সত্যি অন্যতম বড় খবর, খাস কলকাতা শহরে বিএলওর অস্বাভাবিক মৃত্যু। যাদবপুর বিধানসভার ছিটকালিকাপুরে আত্মঘাতী পেশায় শিক্ষক, কমিশনের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার অশোক দাস। প্রথমে খবরটা শুনুন। বাড়ির বাথরুমে গলায় দড়ি দিয়ে ওই বিএলও আত্মঘাতী হয়েছেন। স্ত্রী বিধবা হয়ে গেলেন, স্কুল পড়ুয়া সন্তান ক্লাস 8-এ পড়ে, সে পিতৃহারা হয়ে গেল, একটা সংসার পুরো অথই জলে পড়ে গেল। কি এমন হলো হঠাৎ আত্মহত্যার পথ বেছে নিতে হলো 47-48 বছর বয়স এই মাঝবয়সী শিক্ষককে? এর পরতে পরতে রাজনীতি। বিজেপির দাবি তৃণমূলের হুমকির মুখে আত্মঘাতী হয়েছেন অশোকবাবু, আর তৃণমূলের দাবি এসআইআরের চাপ সহ্য করতে না পেরে কমিশনের ভয়ে তিনি আত্মঘাতী হয়েছেন। সত্যিটা কি? সত্যিটা কি? আপনাদের সামনে ঘটনাক্রম তুলে ধরব একে একে। দেখুন, কিছুটা আন্দাজ আপনারা নিশ্চয়ই পাবেন। সবার প্রথমে আজ দুপুরে বিজেপি নেতা সজল ঘোষ একটি টেলিফোনিক অডিও ক্লিপ সামনে আনেন, সেটা ভাইরাল হয়ে যায়। দাবি যে আত্মঘাতী বিএলওর স্ত্রী সুদীপ্তা দাসের সঙ্গে ওই অডিওতে কথা বলছেন, মানে বলেছিলেন তার আগে যাদবপুরের বিজেপি নেত্রী মৌসুমী দাস। ওই অডিওয়ে 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা রাজু দাসের দিকে অভিযোগের আঙুল। শুনুন আগে সেটা।
গলায় দই দিয়ে সুইসাইড করেছে। ওই যে অনন্যা ব্যানার্জি, রাজু বিশ্বাস সুমনে হুমকি দেয় যে ভোটে নাম কাটা গেলে দেখে নেবে, বাড়ি থেকে তুমি বুঝাবে, সেই জন্য চলে গেল। ভগবান, ও বলছে রাস্তাতে বেরোলে বউ ছেলেকে এটা করবো বলেছে। ভগবান। এই অভিযোগ শুনেই আমরা ছুটে যাই আত্মঘাতী বিএলওর বাড়িতে। ছিটকালিকাপুরের বাড়ির ভেতর শোকে পাথর পরিজন, এ তো আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। স্বামী চলে গেছে, বুঝতেই পারছেন ভদ্রমহিলার কি অবস্থা, বাচ্চাটার কি অবস্থা। বাড়ির সামনে তৃণমূল নেতাদের ভিড়, ওই ভিড়েই ছিলেন রাজু দাসও, যার দিকে অভিযোগের আঙুল। আধা সেনা বা সেনা যেভাবে এরিয়া ডমিনেশন করে, তার হাবভাব কতকটা সেই রকম। এরপর আমরা ছুটে যাই হাসপাতালে আরও জানার জন্য যে অ্যাকচুয়ালি কি হয়েছে। সেখানেও তৃণমূল নেতাদের ভিড়। স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার, কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় সেখানে, বিধায়ক এবং কাউন্সিলরের অনুগামী সকলেই সেখানে হাজির। এখানেই আমরা দেখলাম চোখে পড়ার মতো একটা পরিবর্তন। আত্মঘাতী বিএলওর স্ত্রীর অভিযোগ, মিডিয়ার ক্যামেরার সামনে কাজের চাপেই আত্মহত্যা করেছেন তার স্বামী। বিজেপির দাবি, তৃণমূলের ভয়ে বয়ান বদলে ফেলেছেন, বদলাতে বাধ্য হয়েছেন বিএলওর স্ত্রী। এসআইআর এত কাজের প্রেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা প্রেশার নিতে পারিনি, ওরা কাজের চাপ অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে কিছুতেই শুনলো না। আমার কিছু বলবেন না। যখন উনি সত্যটা অলরেডি বলে ফেলেছেন, সেটা রেকর্ডেড আছে। এরকম না যে আমি নিজের মন থেকে বলছি হেয়ালি কোনো কথা, সবাই শুনতে পাচ্ছে, পুরো পশ্চিমবঙ্গের মানুষ শুনতে পাচ্ছে যে উনি কি বলেছেন। দেখুন, আমি খবর পাওয়ার পরই এসছি অনেকক্ষণ এখানে, ওনার স্ত্রীর সাথে যেটা কথা বললাম, তো ওনার স্ত্রীর বক্তব্য যে অত্যধিক কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। কে কি বলছে সে বিষয়ে আপনাদের সন্ধান করতে হবে, আপনাকে থানায় জানতে হবে, এলাকায় জানতে হবে। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে, বুথ লেভেল অফিসার। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা। অনন্যা ব্যানার্জি নিজে আমাকে থ্রেট দিল যে আমি আপনার ব্যবস্থা করছি। অনন্যা ব্যানার্জি আমাকে বলছে আপনি এখানে কেন, কিসের জন্য, আমার এলাকা এটা, আপনি কেন ফোন করেছেন ওনাকে। ঠিক এই সময় হাসপাতালের একটা দৃশ্য আমাদের না একটু চোখে কেমন যেন লাগলো। দেখুন তো আপনার চোখে লাগে কিনা, খুব ভালো করে খেয়াল করে দেখুন। বিএলওর স্ত্রী একজন মহিলা, তার দু হাত ধরে এক প্রকার জোর করে গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। আচ্ছা, কে বলুন তো এই সাদা টি শার্ট পরা ছেলেটি? আমরা খোঁজ নিয়েছি, পরিবারের কেউ নয়। তাহলে এই ছেলেটির শোক কি পরিবারের শোকের থেকেও বেশি? কেন বিএলও স্ত্রীকে মিডিয়ার সঙ্গে আর কথা বলতে দিতে চাইছে না এই ছেলেটি? উদ্দেশ্য কি? পেছন থেকে একজন ঠেলে দিল, ওই লোকটি বা কে? ভিডিওটা ভালো করে একবার দেখুন, আপনাদের মনেও প্রশ্ন জাগবে। দেখলেন গাড়িতে প্রায় চাপড় মেরে কিভাবে রওনা করিয়ে দেওয়া হলো। একটা শোকসন্তপ্ত পরিবারের গাড়িতে এভাবে পেছন থেকে চাপড়ানো যায়? আপনি যা ভাবছেন এই ছবি দেখতে দেখতে, ঠিক তাই আমিও হয়তো তাই ভাবছি। 2024-এর 9 আগস্ট সন্ধ্যায় আরজিকর হাসপাতালে এই ছবি আমরা দেখেছিলাম। তিলোত্তমার দেহ নিয়ে গাড়ি বের করে নিয়ে যাচ্ছে পুলিশ। দেহ দখল করার অভিযোগ তুলেছিলেন তিলোত্তমার মা বাবা। মর্মান্তিক ঘটনার খবর পেয়ে বিএলওর বাড়িতে গিয়েছিলেন আজকের ঘটনায় প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন যে এই পরিবার সিপিএম করে। পার্টি সদস্য ছিলেন অশোক দাসের বাবা, মানে যিনি সুইসাইড করেছেন অশোক দাস। মৃত্যুর তদন্ত চেয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়। উচ্চ পর্যায়ের একটা নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কার সঙ্গে কার কি কথা হয়েছে, কণ্ঠস্বর, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে নিরপেক্ষ তদন্ত হোক, সত্যের জয় হোক, এটা চাইছি।